মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৪৮ ঘন্টার মধ্যে ইরানকে নরক বানানোর হুঁশিয়ারি দিয়েছেন। ইরানকে তিনি দোজখে পরিণত করবেন এবং এর আগেও তিনি বলেছেন তিনি ইরানকে প্রস্তর যুগে ফিরিয়ে নিয়ে যাবেন, এমন আক্রমণ করবেন। এবং ওদিকে ইরানও প্রস্তুত ৪৮ ঘন্টা পরে কি হতে যাচ্ছে এবং ডোনাল্ড ট্রাম্প কি করতে পারে এবং ইরানের প্রস্তুতি কি, এই সব নিয়ে আমি আলোচনা করব। তার আগে আমি একটু দেখাই যে ট্রাম্প আজকে তার যে সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যাল, ট্রাম্প লিখেছে, রিমেম্বার হোয়েন আই গেভ ইরান 10 days টু মেক এ ডিল। মানে আমি ইরানকে 10 দিন দিয়েছি একটা চুক্তি করার জন্য, অর ওপেন আপ দা স্ট্রেট অফ হরমুজ, অথবা হরমুজ প্রণালী ওপেন করো। টাইম ইজ রানিং আউট, সময় শেষ হয়ে যাচ্ছে। 48 hours বিফোর অল হেল উইল রেইন ডাউন অন দেম। মানে মাত্র ৪৮ ঘন্টা সময় আছে তাদের উপর নরক নেমে আসার। গ্লোরি বি টু গড, প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন ৪৮ ঘন্টার মধ্যে ইরানের উপর নরক নেমে আসবে। এবং গত ২৬শে মার্চ কিন্তু তিনি আরো 10 দিনের যুদ্ধবিরতির অনুমোদন দিয়েছেন এবং তিনি বলেছেন যে এটা নাকি ইরান সরকারের রিকোয়েস্টে হয়েছে। হোয়াইট হাউসের অফিসিয়াল টুইটার পোস্টে তিনি লিখেছেন যে অ্যাজ পার ইরানিয়ান গভর্নমেন্ট রিকোয়েস্ট, মানে ইরানের সরকারের রিকোয়েস্টে, please let this statement serve to represent that I am pausing the period of energy plant destruction by 10 days to Monday, April 6. আমি 10 দিনের যুদ্ধবিরতি করলাম, যেটা শেষ হবে এপ্রিলের 6 তারিখে রাত্র 8টার সময়। তার মানে হচ্ছে এই 10 দিনের যে ডেডলাইন, এই ডেডলাইন শেষ হবে সোমবারে এপ্রিলের 6 তারিখে রাত 8টায়। তার মানে সোমবার এপ্রিল 6 তারিখ রাত 8টার পরেই শুরু হবে ট্রাম্পের নরক বর্ষণ ইরানের উপরে, যেটা তিনি একটু আগে তার ট্রুথ সোশ্যাল পোস্টে লিখেছেন যে ইরানের উপর নরক নেমে আসবে যদি তারা স্ট্রেট অফ হরমুজ না খুলে। এখানে লিখেছেন যে হয় চুক্তি করো আমেরিকার সঙ্গে, অথবা স্ট্রেট অফ হরমুজ খুলে দাও। চুক্তি আর হয় নাই, ইরান কোনো চুক্তি মানবে না। এখন নেক্সট থাকে এই হরমুজ প্রণালী খোলা। এটা যদি না খোলে তাহলে ইরানের উপর নরক নেমে আসবে। আমরা যদি গত 24 ঘন্টার ফ্লাইট রাডার পর্যবেক্ষণ করি তাহলে আমরা দেখব যে প্রচুর, প্রায় 40, 50, 60টার মতো ফ্লাইট, যেগুলো আমেরিকা থেকে ইউরোপের বিভিন্ন জায়গায় এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় এই ফ্লাইটগুলো ল্যান্ড করেছে। এর ভিতরে আছে যাত্রীবাহী বিমান, এর ভিতরে আছে সামরিক বিমান, এরকম প্রচুর বিমান আমেরিকা থেকে মধ্যপ্রাচ্য এবং ইউরোপের বিভিন্ন জায়গায় ল্যান্ড করেছে, এবং যার উদ্দেশ্য কিন্তু খুব সহজে অনুমেয়। এবং মার্কিন বিভিন্ন মিডিয়া বলেছে যে গত 24 ঘন্টা ধরে যে মার্কিন যে যুদ্ধ ডিপার্টমেন্ট পেন্টাগন, সেই পেন্টাগন ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা হোয়াইট হাউসেই আছেন এবং দফায় দফায় প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করতেছেন পরবর্তী করণীয় নিয়ে। কাজেই খুব যে একটা বিশাল কিছু হবে, বিশাল কিছু, ম্যাসিভ একটা বড় কিছু ইরানে ঘটবে, এটা সহজে অনুমেয়। এখন প্রশ্ন হচ্ছে যে কি করতে পারে, এটা নিয়ে আলোচনা করব। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। এবং গতকালকে একদিনে আমেরিকা যেভাবে বিমান হারিয়েছে, হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হয়েছে, ড্রোন ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা আমেরিকার ইতিহাসে এর আগে একদিনে আর হয় নাই। এবং ইরান তাদের এয়ার ডিফেন্স সিস্টেম পুনরায় রিগেইন করেছে। আমি যদি আপনাদেরকে দেখাই যে গতকালকে F-15E বিমান ডিস্ট্রয়েড হয়ে গেছে, A-10C ডিস্ট্রয়েড হয়ে গেছে, আরেকটা A-10 ড্যামেজ হয়ে গেছে, CH-47 এটা কুয়েতে ডিস্ট্রয় হয়ে গেছে, F-16 রিপোর্টেডলি ড্যামেজড, HH-60W damaged, HH-60W another damage, F-16 7700 এটা ইরাকের উপরে ড্যামেজ হয়ে গেছে। টেরিবল ডে, মানে এই ডেটা আমেরিকার খুবই খারাপ গেছে এবং এই কারণেই ট্রাম্প খুবই ক্ষিপ্ত। এবং ট্রাম্প এই কারণেই সেই পেন্টাগনের কর্মকর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করতেছে যে পরবর্তী করণীয় কি হতে পারে। একজন পাইলট ইরানের গহীন জঙ্গলে লুকিয়ে আছে এবং সে পুরস্কারের লোভে ইরানি জনগণরা, কিন্তু সেনাবাহিনী তেমন একটা খোঁজা নেই। এবং অনেকে প্রশ্ন করেন যে ভাই তাহলে ইরানের ভিতরে গিয়ে তারা পাইলটকে আনলো কিভাবে? দেখুন, ইরান একটা দুর্গম এলাকা, এখানে রাতের অন্ধকারে একসঙ্গে শত শত সেনা ঝাঁপিয়ে পড়েছে। আগে থেকেই স্যাটেলাইট ট্র্যাকারে বোঝা গেছে যে সেটি কোন জায়গায় আছে। তো এর জন্য আমেরিকা রাতের জন্য করতেছিল, যখন গহীন রাত নেমে আসে তখন দ্রুত গিয়ে তাকে তুলে নিয়ে আসে, বাট তার লোকেশনটা ইরানি সেনাবাহিনী জানতো না। এবং সোশ্যাল মিডিয়াতে ভিডিও ছড়িয়ে পড়েছে যে কিভাবে করেছে সেই মার্কিন অত্যাধুনিক F-15 যুদ্ধ বিমানকে, এবং যেটা ভূপাতিত হয়, এবং একজন পাইলট তিনি এখনো ইরানের গহীনে লুকিয়ে আছেন এবং ইরানিরা তাকে হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে। এবং আরেকটি ব্যাপার হচ্ছে যে ইরান তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একদম ঢেলে সাজিয়েছে। এবং একটি টুইটার অ্যাকাউন্ট মনিটর এক্স
তারা বলেছে যে an approximate illustration of Iranian air defense position, the high concentration on the coast of the Persian Gulf মানে লোহিত সাগর and closer to Tehran is clearly visible. তারা একটা ম্যাপ দিয়েছে যে এইসব ম্যাপগুলোতে ইরান মিসাইল রেখেছে এই মার্কিন বিমানকে বিধ্বস্ত করার জন্য। কোন কোন স্পটে মিসাইলগুলো রেখেছে, কোন কোন স্পটে রকেট লঞ্চারগুলো রেখেছে সেই বিমানকে বিধ্বস্ত করার জন্য সবকিছু পয়েন্ট মতো দিয়ে দিয়েছে। এবং তারা বলেছে যে মোস্ট অফ দা লঞ্চার্স আর মোবাইল, মানে এই যে রকেটগুলো করেছে মার্কিন বিমানকে বৈধ করার জন্য, এগুলো হচ্ছে মোবাইল, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করা যায়। সো দা ইরান ক্যান মুভ দেম টু দ্য এরিয়াস দে কনসিডার ডেঞ্জারাস। সুতরাং এই যে এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য যে রকেটগুলো রাখা হয়েছে, এগুলো ইরান ইচ্ছা করলে যে কোনো জায়গায় মুভ করতে পারে। ইরান যদি মনে করে যে মার্কিন বিমান ওই জায়গাগুলো অবস্থান করবে, ইরান সেই জায়গায় মুভ করতে পারবে। অ্যাকর্ডিং টু সাম এস্টিমেট, ইরান কুড ইনক্রিজ দ্য নাম্বার অফ পজেশনস by about 4 to 5 times during the attack. এবং এরা বলতেছে যে ইরান এই যে জায়গায় জায়গায় যে মিসাইল লঞ্চার প্যাড বসাইছে মার্কিন বিমানকে বৈধ করার জন্য বা মার্কিন হেলিকপ্টার বা ড্রোনকে, এটা ইচ্ছা করলে ইরান আর 4 থেকে 5 গুণ বাড়াইতে পারে। তার মানে হচ্ছে এতদিন ইরান ইচ্ছা করেই তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটাকে দুর্বল করে রেখেছিল, এখন গতকাল থেকে শুরু করেছে। আপনারা ম্যাপে দেখতে পাচ্ছেন যে কোন কোন জায়গায় তারা এই লাঞ্চার প্যাড বসিয়েছে এয়ার ডিফেন্স সিস্টেমের অংশ হিসাবে। তার মানে হচ্ছে ইরান হচ্ছে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। ইরানের ভূগর্ভস্থ মাটির নিচে, পাহাড়ের নিচে এইরকম মোবাইল লাঞ্চার প্যাড আছে। এখন আমেরিকা মনে করবে যে আচ্ছা ওই জায়গাটা ক্লিয়ার, তারা সেই জায়গায় বিমান নিয়ে আক্রমণ করবে, কিন্তু ইরান খুব দ্রুত তাদের এই লাঞ্চার প্যাড এক জায়গা থেকে ট্রান্সফার করে আরেক জায়গায় নিয়ে সেই জায়গায় সেই মার্কিন বিমানের উপর হামলা করতে পারে। ইরানের সেই ক্যাপাবিলিটি আছে। এবং আমি আগেই বলেছি যে 11 মার্চ থেকে 23 মার্চে 35টা ফ্লাইট পরিচালনা করে আমেরিকা থেকে মধ্যপ্রাচ্য এবং ইসরায়েলে ব্যাপক সৈন্য মোতায়েন করা হয়েছে। এবং আগে থেকেই মধ্যপ্রাচ্যে 50,000 সেনা ছিল এবং গত 24 ঘন্টায় ফ্লাইট রাডার অনুযায়ী আরো কয়েক হাজার সৈন্যকে ইরানের দিকে মধ্যপ্রাচ্যে ট্রান্সফার করা হয়েছে। এখন ধারণা করা হয় যে এয়ারবোর্ন, প্যারাট্রুপার্স, ডেল্টা ফোর্স সহ অত্যাধুনিক বিভিন্ন বাহিনী, গ্রাউন্ড ফোর্স সহ ট্রাম্প মোতায়েন করেছেন। 48 ঘন্টা পরই ট্রাম্প আসলে ইরানকে নরক বানানোর জন্য এই সব করতেছেন। এবং জেমস আর ওয়েব, তিনি একজন মিলিটারি এক্সপার্ট, তিনি লিখেছেন তার টুইটার অ্যাকাউন্টে যে আই জাস্ট হার্ড ফ্রম এ সোর্স ভেরি ক্লোজ টু টপ অফ দ্য হোয়াইট হাউস। তিনি মার্কিন যে প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউস, সেই হোয়াইট হাউসের একটা সোর্স থেকে তিনি শুনেছেন যে ফলোইং টুডে, মানে গতকালের এটা পোস্ট, শাট ডাউন অন এন F-15 and A-10, মানে F-15 এবং A-10 ইরানিয়ান মিসাইল দ্বারা শাটডাউন হয়েছে, মানে পড়ে গেছে। এন্ড দ্য সাকসেসফুল হিটস অন মাল্টিপল হেলিকপ্টারস এন্ড আদার এয়ারক্রাফটস। এবং শুধু তাই না, ইরান মাল্টিপল হেলিকপ্টারস এবং আদার এয়ারক্রাফটও তারা অ্যাটাক করছে। সো হোয়াইট হাউস ইজ চুজিং ফার্দার এসকেলেশন। আমি আসলে আশা করি যে কেউ না কেউ এটাকে ঠেকাবে। ইফ এনিথিং ওয়াজ প্রুভেন টুডে is that Iranian air defense system is still very capable and very intact. তাহলে এটাই প্রমাণিত হয়েছে যে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখনো সামর্থ্য রাখে এবং এখনো এটা ইনটেক অবস্থায় আছে, মানে আমেরিকা এর কোনো ক্ষতি করতে পারেনি। এতদিন শুধু ইরান এটাকে গোপনে রেখেছে, এখন প্রকাশ্যে এনেছে। এখন প্রেসিডেন্ট ট্রাম্প আবার ঘোষণা করেছেন যে 48 ঘন্টা পরে তিনি ইরানকে নরক বানাবেন, যেটা হবে সোমবার রাত্র 8টার পরে। এবং এই খ্রিস্টানদের ধর্ম উৎসব ইস্টার, সেই ইস্টারের পরের দিন হচ্ছে এই সোমবার। এখন প্রশ্ন হচ্ছে যে ট্রাম্প যে থ্রেট দিয়েছেন নরক বানাবেন, আসলে ট্রাম্প কি মিন করতেছেন? ট্রাম্প ইরানকে কিভাবে নরক বানাবেন, কোন পদ্ধতিতে নরক বানাবেন, মানে কিভাবে তিনি এই যুদ্ধটা করবেন নরক বানানোর জন্য, এটাই হচ্ছে সবার মনে প্রশ্ন। এখন ধারণা করা হচ্ছে যে ট্রাম্প হোয়াইট হাউসে পেন্টাগনের কর্মকর্তাদের সঙ্গে আসলে আলোচনা করতেছেন যে দেখো, এই খার্গ আইল্যান্ড দখল করা, ক্যাশ আইল্যান্ড দখল করা, স্থলবাহিনী পাঠানো বা স্ট্রেট অফ হরমুজ বা হরমুজ প্রণালী ওপেনের চেষ্টা করা, আসলে এইসব ছোট ছোট কাজ করে কোনো লাভ নাই। বা প্রতি রাতে গিয়ে গিয়ে ইরানের উপর বোমা বর্ষণ করে আসা, এগুলো আসলে আর করা যাবে না। এখন আমরা বিশাল কিছু করব, একটা বড় কিছু করব, সামথিং ভেরি বিগ উই নিড টু ডু। তাহলে প্রশ্ন হচ্ছে যে এই বিগ কত বড় বিগ? ট্রাম্প আসলে কি করতে যাচ্ছেন যা করলে ইরানকে নরকে ফেলা যায়, ইরানকে প্রস্তর যুগে ফিরিয়ে নেওয়া যায়? কারণ ট্রাম্প মনে করতেছে যে এরা একই দিনে আমাদের এত ক্ষতি করেছে, আমাদের এত বিমান ফেলেছে, হেলিকপ্টার ফেলেছে, ড্রোন ফেলেছে, কাজে আমরা বড় কিছু একটা করব, খুব বড়,
খুব ধ্বংসাত্মক, যেটা সমস্ত বিশ্ব মনে রাখে যে আমেরিকা কি করতে পারে। ইরানের এই ভয়াবহ পরিণতি দেখে সমস্ত বিশ্ব আটকে উঠবে। এখন ট্রাম্প এটা সিদ্ধান্ত নিতে পারে যে আমরা প্রতি রাতে যে বোমা হামলা করি ইরানে, আমরা এটা 8-10 গুণ বাড়িয়ে দেব। একদম ম্যাসিভ স্কেলে আমরা বোমা বর্ষণ করতেই থাকবো। এবং তিনি আরেকটা করতে পারেন যে বড় বড় যে বোমা আছে, এখন তো যে বোমাগুলো মারেন ওগুলো ওই মিসাইলের মতো, ওই যে প্লেন ওড়ে আর একটা মিসাইলের মতো গিয়ে ধ্বংস করে দেয়। তিনি আরেকটা বোমা মারতে পারবেন, সেটা ট্রাম্প তার প্রথম আমলে আফগানিস্তানে মেরেছিলেন। এবং এই বোমাটা হয় কি, এই বোমাটা কিন্তু উপর থেকে ফেলে দিতে হয় এবং এই বোমাটা বড় একটা বিমানে করে নিয়ে উপর থেকে আসতে একদম টার্গেট করে ফেলে দিতে হয়। এবং সমস্যা হচ্ছে যে এই বোমাটা ফেলার সময় সাবধান থাকতে হয় যাতে আশেপাশে কোনো যাত্রীবাহী বিমান না থাকে, কারণ এই বোমাটা ফেললে এমন প্রকম্পিত হয় যে কয়েক মাইল দূরে থেকেও কিন্তু ওই শব্দের গতির কারণে যাত্রীবাহী বিমান ভূপাতিত হতে পারে। এত বড় ম্যাসিভ। এবং এত বড় বোমা ফেলাইতে হইলে B-2 বা B-52 এয়ারক্রাফট লাগবে, মানে অনেক বড় এয়ারক্রাফট দিয়ে এমন বোমা ফেলবে যেই বোমা তেহরানকে একদম ধ্বংস করে ছারখার করে দিতে পারে। এবং ট্রাম্প এটাও করতে পারে যে ট্রাম্প সমস্ত পানি শোধনাগার কেন্দ্র, সমস্ত বিদ্যুৎ কেন্দ্র, সমস্ত তেল শোধনাগার কেন্দ্র, ইরানের পার্লামেন্ট, ইরানের ইউনিভার্সিটি সহ একদম সব কিছু ট্রাম্প ধ্বংস করে দিতে পারে। এছাড়াও ট্রাম্প বিভিন্ন মিসাইল মারতে পারে ইরানের উপরে, ইনক্লুডিং টমাহক মিসাইল। এবং ট্রাম্প ব্যাপকভাবে কয়েক হাজার মার্কিন সৈন্য নামাতে পারে স্থলভাগে আক্রমণ করার জন্য, যাতে স্থলভাগে ইরানের সৈন্যদের সঙ্গে ফেস টু ফেস এই মার্কিন সৈন্যরা যুদ্ধ করে। এই পরিকল্পনাও ট্রাম্পের রয়েছে। এই জন্যই বলতেছি যে একটা বিশাল কিছু করতে যাচ্ছে 48 ঘন্টা পরে, সোমবার রাত 8টার পরে। এবং এই যেগুলো বললাম যে ট্রাম্প এত বড় ধ্বংসাত্মক কার্যক্রম চালাবে ইরানে, যেটা বিশ্ব আয় কখনো দেখেনি। ওদিকে ইরানও প্রস্তুত। এবং শেষ পর্যন্ত যদি ট্রাম্প দেখে যে এত বিমান পাঠিয়ে, এত স্থলসৈন্য পাঠিয়ে কিছুই করা গেল না, কারণ ইরানও কিন্তু প্রস্তুত, ইরানও কিন্তু তাদের এয়ার ডিফেন্স সিস্টেমগুলো সাজিয়েছে। ইরান তেমন শক্তিশালী দেশ না, এবং ইরানের সবকিছুই ঘরোয়াভাবে তৈরি করে। ইরানের ঘরোয়া যা যা আছে সবকিছু নিয়ে ইরান 48 ঘন্টার পরে যা হবে তার জন্য পুরাপুরি প্রস্তুত। এবং ইরান বলতেছে আমরা মরণ কামড় দিবই দিব, মরলে মরলাম, বাঁচলে বাঁচলাম, কিন্তু শেষ দেখে ছাড়বো। এবং আপনারা অনেক যুদ্ধ দেখেছেন, কিন্তু এই যুদ্ধের মতো যুদ্ধ বিশ্ববাসী এর আগে কখনোই দেখবে না। এটা নতুন কিছু হতে যাচ্ছে, অনেক ধ্বংসাত্মক, অনেক বড়। ট্রাম্পের ভাষায় নরকের মতো। মনে রাখবেন, ট্রাম্প এর আগেও 48 ঘন্টা ডেডলাইন দিয়েছিল, তারপর 5 দিন দিয়েছিল, তারপর 10 দিন দিয়েছিল, এবং এই 10 দিনের ডেডলাইন শেষ হবে সোমবার রাত 8টায়। এখন মিলিটারি এক্সপার্টরা বলতেছেন যে এটা ট্রাম্প পুরাপুরি ভুল করতেছে। গতকালকে ট্রাম্প 2টা বিমান হারাইলো, হেলিকপ্টার হারাইলো, ড্রোন হারাইলো, এবং ট্রাম্পকে দেখিয়ে দিল ইরান যে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম কত মজবুত। তার 48 ঘন্টা পরেই ট্রাম্প এই যে এইভাবে আক্রমণ করবে, নরক বানাবে, এটা মোটেও যুক্তিসঙ্গত নয়। এখন এই যে ট্রাম্প যদি ঝাঁকে ঝাঁকে বিমান পাঠায়, ওরাও তো নিচ থেকে ঝাঁকে ঝাঁকে রকেট মারবে এই বিমানগুলোকে ধ্বংস করে ফেলার জন্য। আর যদি ট্রাম্প মনে করে যে না, ঝাঁকে ঝাঁকে বিমান পাঠাবো না, আমি ওই যে বড় বড় যে বোমাগুলো আছে না, এটা 2-3টা ফেলে দিব যাতে পুরো শহর ধ্বংস হয়ে যায়। এখন সেই বড় বড় 2-3টা বিমানকেই যদি বিভিন্ন জায়গা থেকে একসঙ্গে রকেট টার্গেট করে এবং সেই বিমানগুলো যদি বোমা সহ উপরে ফেটে যায়, তাহলেও কিন্তু ইরানের ভয়াবহ পরিণতি হবে। এখন এগুলো কি ট্রাম্প বোঝে না? কাজেই যেখানে তিনি এই গতকালকেই এতগুলো বিমান হারালেন, হেলিকপ্টার হারালেন, সেখানে এই হুমকি দেওয়া যে 48 ঘন্টা পর ইরানকে নরক বানাবো, তিনি কতটুকু নরক বানাতে পারবেন সেটা নিয়েই অনেক মিলিটারি এক্সপার্টরা কনসার্ন আছেন। মিলিটারি এক্সপার্টরা আরো বলেন যে ইরানের হয়তো এখনো অনেক যুদ্ধ বিমান পাহাড়ের নিচে লুকিয়ে রাখছে এবং এগুলো ইরান সময় মতো বের করে আনবে। ইরানের হয়তো এমন অনেক মিসাইল এখনো আছে যেগুলো ইরান ব্যবহার করেনি, এবং এই মিসাইলগুলো রাডার ফাঁকি দিয়ে যুদ্ধ বিমানে আঘাত হানতে সক্ষম। এবং চীন রাশিয়াও কিন্তু বসে নেই। চীন রাশিয়ার যেই অত্যাধুনিক নেভিগেশন সিস্টেম আছে, সেই নেভিগেশন সিস্টেম দিয়ে চীন রাশিয়া অনবরত ইরানকে তথ্য দিবে, এখানে যুদ্ধ বিমান এটা আছে, এখানে মার্কিন যুদ্ধ বিমান এটা আছে, এই অ্যাঙ্গেলে মিসাইল ছোড়ো, এখানে এই মার্কিন বিমান আছে, বিমান এখান থেকে এখানে আছে, এমন করে চীন রাশিয়া অনবরত, এবং চীনের যে ভাইডো নেভিগেশন আছে, এই নেভিগেশনের মাধ্যমে
চীন অনবরত ইরানকে মার্কিন যুদ্ধ বিমান হেলিকপ্টারের অবস্থানগত তথ্য সরবরাহ করেই যাবে। অনেক বড় বিমান দিয়ে অনেক বড় বোমা, সেই বোমাটা একদম উপর থেকে টার্গেটের উপর ফালাবে। ওই ধরনের বড় বিমান কিন্তু টার্গেট করা আরো সহজ, কারণ এই ধরনের বড় বিমানগুলো কিন্তু স্লো হয়, মানে আস্তে আস্তে চলে, খুব দ্রুত গতি হয় না। কাজে নিচ থেকে মিসাইল মারলে ওই বিমানগুলোকে সহজেই বিধ্বস্ত করা যায়। আর যদি একটা বিমান বিধ্বস্ত হয়েই যায় বোমা সহ, তাহলে ওই বিমানের তো কেউই বাঁচবে না, নিচে যারা আছে তাদেরও অনেক ক্ষতি হয়ে যাবে। যদি ইরান সুযোগ পায় তাহলে কিন্তু ওই বিমানকে ভূপাতিত করবেই, কারণ মরণ তো এমনিও আছে অমনিও আছে, সুতরাং বিমানটাকে ভূপাতিত করে দেই। বরঞ্চ আরো মাটিতে বোমা না পড়ে যদি উপরে বিমান সমূহটা ফেটে যায় তাহলে ক্ষয়ক্ষতি অনেক কম হবে। এবং যদি এগুলোতে কোনো কিছুতে না হয় তাহলে ট্রাম্প পারমাণবিক বোমা ছুড়বে বলে অনেক এক্সপার্ট মনে করতেছেন। যদি এই পারমাণবিক বোমা ছড়ে তাহলে পুরো ইরান দেশটা ধ্বংস হয়ে যাবে। এবং এই পারমাণবিক বোমা শেষবার ছড়া হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমাতে, এবং সেই হিরোশিমার ধ্বংসাত্মক অবস্থার কথা আপনারা নিশ্চয়ই বইতে পড়েছেন। এবং সেই আমেরিকা হয়তো আবারও ইরানে এই পারমাণবিক বোমা ছুটতে পারে, কারণ ট্রাম্পের যে মাথা গরম, তার কাছে কোনো কিছুই অসম্ভব না বলতেছেন বিশেষজ্ঞরা। কারণ এই ট্রাম্পের একের পর এক চেষ্টা যখন ব্যর্থ হচ্ছে, যখন তিনি হরমুজ খুলতে পারতেছেন না, ইরানের টপ নেতাদেরকে মেরে ফেলেও ইরানের সরকার পরিবর্তন করতে পারতেছেন না, ইরানে অনবরত বোমা বর্ষণ করেও ইরানকে দমন করতে পারতেছেন না, ওদিকে গতকালকে তার এতগুলো এয়ারক্রাফট চলে গেল। এখন ট্রাম্প দিনে দিনে খেপে উঠতেছেন এবং মানে উন্মাদ হয়ে যাচ্ছেন। এখন এই মুহূর্তে ট্রাম্পের 48 ঘন্টা পরে যে ম্যাসিভ কিছু করবেন, বড় স্কেলে হামলা, ইরানকে নরক বানিয়ে ছাড়বেন, যদি সেটা তিনি করতে না পারেন, বানাতে না পারেন, আরো ক্ষিপ্ত হয়ে যাবেন। ক্ষিপ্ত হয়ে তিনি হয়তো পারমাণবিক বোমা মেরেও বসতে পারেন বলে অনেক মিলিটারি এক্সপার্টরা মনে করতেছেন। আমি এস্তোনিয়ার বাংলাদেশি বংশোদ্ভূত প্রফেসর আমিনুল ইসলামের একটা ফেসবুকে স্ট্যাটাস পড়েই আমি শেষ করব। আমিনুল ইসলাম লিখেছেন যে ট্রাম্প 1 ঘন্টা আগে তার সামাজিক মাধ্যমে পোস্ট করে লিখেছে যে ভুলে যেও না, আমি তোমাদের 10 দিনের আলটিমেটাম দিয়েছিলাম, আর মাত্র 48 ঘন্টা আছে, এর মাঝে শর্ত মেনে হরমুজ প্রণালী খুলে দাও, নইলে ইরানে নরক নেমে আসবে। অথচ গতকাল মাঝরাতেই ফ্রান্সের নিউজ এজেন্সি একটা ব্রেকিং নিউজ করে বলেছে যে আমেরিকা ইরানের কাছে 48 ঘন্টার যুদ্ধবিরতি চেয়েছে। আজ ইরানের তাসনিম নিউজ এজেন্সিও সেটা নিশ্চিত করে বলেছে যে ইরান আমেরিকার 48 ঘন্টার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এখন প্রশ্ন হচ্ছে, আমেরিকাকে যুদ্ধবিরতির প্রস্তাব দিতে হলো কেন? ট্রাম্প তো সকাল বিকাল বলে বেড়াচ্ছে ইরান শেষ হয়ে গেছে, ওদের কোনো সেনা নাই, নৌ নাই, বিমান বাহিনী নাই, এমন একটি দুর্বল দেশের কাছে কেন ট্রাম্প যুদ্ধবিরতি ভিক্ষা করতে চাইল? কারণটা খুবই পরিষ্কার, ঠিক যেমনটা আমেরিকার সংবাদ মাধ্যম সিএনএন এর কলামিস্ট অ্যারন ব্ল্যাক আজ তার কলামে লিখেছেন। ট্রাম্প একাধিকবার বলেছে উই হ্যাভ কমপ্লিট ডোমিনেন্স অফ দ্য স্কাই ইন ইরান, মানে ইরানের আকাশে আমেরিকা সম্পূর্ণ আধিপত্য বিরাজ করতেছে। এরপর তিনি প্রশ্ন করেছেন তাহলে একই দিনে 2টা বিমান আর 3টা হেলিকপ্টার কিভাবে বিধ্বস্ত হলো? অর্থাৎ ট্রাম্প এতদিন আমেরিকানদের মিথ্যা প্রপাগান্ডা দিয়ে ভুলিয়ে রাখার চেষ্টা করেছেন। একই দিনে যখন ওদের গর্ব প্রায় মাটির নিচে নেমে এসেছে, তখন ট্রাম্প এসে আজ আবার লিখেছে 48 ঘন্টা সময় আছে, শর্ত মেনে নাও, হরমুজ প্রণালী খুলে দাও। আজ আমেরিকা ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালিয়েছে, অর্থাৎ এর মাঝে আমেরিকা ইসরায়েল মিলে ইরানের এনার্জি সেক্টরে আঘাত করতে শুরু করেছে। আজকে ইরানের সবচাইতে নামকরা সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে হামলা করেছে আমেরিকা। এখন প্রশ্ন হচ্ছে, কেন এরা ইরানের বিশ্ববিদ্যালয়গুলোকে ধ্বংস করে দিচ্ছে? কিংস কলেজ লন্ডনের অধ্যাপক মারিনাস বলেছেন যে আমেরিকার প্লেন ভয়ত করতে ইরান ইনফ্রারেড টেকনোলজি ব্যবহার করতেছে। সহজে বুঝিয়ে বলি, এই ইনফ্রারেড টেকনোলজি দিয়ে আপনি যে কোনো বিমান উড়ার সময় যে তাপ সৃষ্টি হয়, সেই তাপটাকে শনাক্ত করে খুব সহজেই ওই বিমানকে আঘাত করতে পারবেন। ইরানের কাছে এই প্রযুক্তি আছে, এটা আমেরিকার ভালো লাগবে না, ইসরায়েলেরও ভালো লাগবে না। এর জন্য ওরা করে কি, ইরানের সকল সায়েন্স টেকনোলজি বিশ্ববিদ্যালয়গুলোকে ধ্বংস করে ফেলতেছে। তবে ইরান সেনাবাহিনীর মুখপাত্র ইব্রাহিম আজ এক বার্তায় বলেছেন যে আমেরিকা যদি ইরানে পা দেয়, আমরা ওদের একজনকেও জীবিত ফিরে যেতে দিব না। আমাদের সক্ষমতার 10 ভাগও আমরা এখনো দেখাই নাই। তুরস্কের টিআরটি নিউজ বলতেছে যে ইরান আজ ইসরায়েলের 10 জায়গায় সরাসরি মিসাইল মেরেছে ও আঘাত করেছে।
অর্থাৎ যুদ্ধ এই মুহূর্তে পুরো এসকেলেটরি লেডার মানে ক্রমবর্ধমান সংঘাতে থাপে আছে এবং আমেরিকা এই ফাঁদে পড়ে গিয়েছে। সে যখন ইরানকে আঘাত করছে, ইরান দমে না গিয়ে পাল্টা আঘাত করতেছে। এদিকে খোদ আমেরিকায় তেলের দাম, গ্যাসের দাম বেড়ে গিয়েছে এবং ট্রাম্পের জনপ্রিয়তা রেকর্ড পরিমাণ কমে গিয়েছে। এমনকি তার দল রিপাবলিকান পার্টির সমর্থকরাও আস্তে আস্তে ট্রাম্পের উপর থেকে সমর্থন সরিয়ে নিচ্ছে। ফক্স নিউজ এমন একটা খবর প্রকাশ করেছে আজ, সেখানে বলা হচ্ছে যে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক খারাপ হয়ে গিয়েছে। ইরান যুদ্ধ নিয়ে দুইজনের মাঝে মনোমালিন্য চলছে। ভ্যান্স অনেক কম বয়সী, এখন এই 80 বছর বয়সের ট্রাম্পের কর্মকাণ্ডের জন্য এই ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ক্যারিয়ার ধ্বংস হওয়ার পথে। অর্থাৎ ট্রাম্প আস্তে আস্তে ওর নিজের ইনার সার্কেলের কাছ থেকেও দূরে সরে যাচ্ছে, ঠিক যেমনটা আমেরিকার সাম্রাজ্যবাদও মিলিয়ে যেতে শুরু করেছে। জানেন যে আপনারা যে গতকালকে ট্রাম্প সেনাবাহিনী প্রধানকে বরখাস্ত করেছে। ওদিকে তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফুয়াদ আজাদি আল জাজিরাকে জানিয়েছেন যে ইরানের সঙ্গে ওমানের একটা চুক্তি সম্পন্ন হবার পথে। এই দুই দেশ রাজি হয়েছে হরমুজ প্রণালী থেকে ফি আদায় করতে, অর্ধেক ইরান নিবে, অর্ধেক ওমান নিবে। অর্থাৎ ওমানের মাঝেই মার্কিন বলয় থেকে বের হয়ে গেছে। তবে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে অধ্যাপক ফুয়াদ বলেছেন যে আরো একটা আরব দেশ গোপনে রাজি হয়েছে, কিন্তু এটা নাম বলা যাবে না। অনুমান করতে পারি যে সেই দেশটা হচ্ছে কাতার। তার মানে কাতারও ইরানের শর্ত মেনে নিয়ে আমেরিকা থেকে দূরে সরে যাবে, কারণ কাতারে এই মুহূর্তে কিন্তু ইরান কোনো আক্রমণই করতেছে না, যেমনটা করতেছে কুয়েতে, বাহরাইনে, সৌদি আরবে এবং আরব আমিরাতে, কিন্তু কাতারে করতেছে না, ওমানেও করতেছে না। এখন দেখা যাক কোন কোন দেশ ইরানের সঙ্গে যুক্ত হয়ে হরমুজ প্রণালী টোল আদায় করে। তবে মজার ঘটনা হচ্ছে ইতালির প্রধানমন্ত্রী আজ কাতারে গেছেন। শোনা গেছে ইতালিও নাকি এই জোটে যোগ দিবে ফ্রান্সের মতো। ফ্রান্স যেমন গতকালকে জাতিসংঘে ইরানে যে কোনো ধরনের হামলার বিপক্ষে ভোট দিয়েছে, অর্থাৎ এই দেশগুলো আমেরিকার বলয় থেকে বের হয়ে যাচ্ছে। এদিকে আজকে মার্কিন যুদ্ধমন্ত্রী হ্যাকসেথ তিনি বলেছেন যে আমেরিকা নাকি পবিত্র ধর্মের জন্য লড়াই করতেছে, মানে আমেরিকা খ্রিস্টান ধর্মের পুনরুদ্ধারের জন্য লড়াই করতেছে, এটা পবিত্র ধর্ম লড়াই। এই কথা শুনে সঙ্গে সঙ্গে ইতালিতে থাকা খ্রিস্টান ধর্মগুরু পোপ লিও বলেছেন যে মোটেও না, এটা কোনো ধর্মযুদ্ধ নয় এবং এটা ধর্মযুদ্ধ হতেই পারে না। মানে হচ্ছে হেরে যাচ্ছে বলে ট্রাম্প, হেডসেট, নেতানিয়াহু এখন বেহুশ হয়ে বলতেছে এটা ধর্মযুদ্ধ, ধর্ম রক্ষা করতে হলে চলে আসো যুদ্ধ করার জন্য। কিন্তু খ্রিস্টান ধর্মগুরু পোপ বলতেছে এটা কোনো ধর্ম যুদ্ধ না, মানে রাবল তাবল বকতেছে। এবং আমেরিকার জগৎ বিখ্যাত জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আজ বলেছেন যে ইরান ইজ ফলোয়িং মাও সেতুং প্রোটেক্টেড অর প্রোলংড ওয়ার ডক্ট্রিন, অর্থাৎ ইরান মাও সেতুং এর দীর্ঘস্থায়ী বা দীর্ঘকালীন যুদ্ধ তত্ত্ব অনুসরণ করতেছে। এটা একটি জটিল তত্ত্ব, সেটা হচ্ছে যে আপনি যত যুদ্ধ দীর্ঘায়িত করবেন ততই আপনার রেজাল্ট অনুকূলে আসবে। যেহেতু আপনি দুর্বল, আপনি আমেরিকার সঙ্গে ইসরায়েলের সঙ্গে পারবেন না, কাজেই যুদ্ধটা আস্তে আস্তে করবেন যাতে শত্রুপক্ষের ব্যয় বেড়ে যায়, যাতে ওরা দুর্বল হয়ে যায়, আত্মবিশ্বাস হারিয়ে যায়, ধৈর্য হারিয়ে যায়। ইরান ঠিক সেই কাজটাই করতেছে, কারণ ইরান কৌশলগতভাবে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে এবং কৌশলগতভাবে ইসরায়েল এবং আরব দেশগুলোর উপরে হামলা করতে পারতেছে। ঠিক আজকে আমেরিকান অধ্যাপক জেফরি বলেছেন যে ইরান ইজ সিটিং ইন দ্য ড্রাইভার সিট নাও, অর্থাৎ ইরানি চালকের আসনে বসে রয়েছে। ইরানের শিশু, বৃদ্ধ, নারী, পুরুষ সবাই আজকে এক হয়ে গিয়েছে নিজেদের অস্তিত্বের এই লড়াইয়ে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্টকে একই দিনে সেনা প্রধান, 2 জেনারেল এবং অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করতে হয়েছে। এখন শোনা যাচ্ছে নাকি ট্রাম্প তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকেও 2-1 দিনের মধ্যে বহিষ্কার করবেন, অর্থাৎ ওদের মাঝে কোনো ঐক্য নাই। পরিশেষে আমিনুল ইসলাম লিখেছেন যে এখন আমেরিকানরা কেবল চেয়ে চেয়ে দেখবে কিভাবে 80 বছরের বুড়ো ট্রাম্প ওদের গড়ে তোলা সাম্রাজ্যবাদের পতন নিজেরাই ডেকে আনতেছে। দর্শক, আপনাদের মতামত শুনতে চাই। ভালো থাকবেন, ধন্যবাদ।